আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবিতে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সরকারের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত জানিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি রপ্তানিতে এর প্রভাব পড়েছে। আরাফাত ইসলামের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন সারা দেশ থেকে আগত রাজস্ব খাতের কর্মকর্তা কর্মচারীরা। এ সময় এনবিআর এর 2 গেটের প্রবেশপথ বন্ধ থাকায় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে এনবিআর কার্যালয়। ব্যানার, প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়ে এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করেন আন্দোলনকারীরা। আমরা এখন সর্বশেষ অবস্থান হচ্ছে আমাদের চেয়ারম্যান স্যারের পদত্যাগ। যেখানে ফিসক্যাল ইয়ারের শেষ পর্যায়ে যেখানে আমরা রাজস্ব আহরণে নিজেদেরকে নিয়োজিত রাখবো, দেশের জন্য আমরা কাজ করব, ঠিক সেই মুহূর্তে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আমাদেরকে একটা আন্দোলনের মধ্যে, একটা যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। আমাদের পক্ষ থেকে দাবি এখন একটাই, যৌক্তিক রাজস্ব সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের মধ্য দিয়ে এই যৌক্তিক সংস্কারের শুরু করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেন ঐক্য পরিষদের নেতারা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। এছাড়াও 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আমরা আবারও বলছি যে আলোচনা আমাদের 1 তারিখে হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এর আগেই যদি আমরা 1 তারিখে, জুলাই মাস 1 তারিখ, তো তার আগেই যদি ওনার পদত্যাগ হয় তাহলে আমাদের যাত্রাটা শোভন হয়। কিছু ব্যবসায়ী মহল যখন এই ফ্যাসিস্টের সহযোগিতা করার জন্য বলেন অথবা ওনাদের পক্ষে কথা বলেন, তখন আমাদের কষ্ট লাগে। এদিকে আন্দোলনের কারণে কাস্টমস কার্যালয় খোলা থাকলেও কোনো কার্যক্রম চলেনি বন্দরগুলোতে, ফলে আমদানি রপ্তানির শুল্কায়ন হয়নি। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা কার্যক্রম চালু রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি অর্থনীতির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন, আন্দোলনের কারণে প্রতিদিন রপ্তানি বাণিজ্যের ক্ষতি হচ্ছে 2,500 কোটি টাকারও বেশি। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা শঙ্কা প্রকাশ করেন, সংকটের এখনই সমাধান না হলে অনেক শিল্প প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যেতে পারে। সেলিম মালিকের রিপোর্ট। এনবিআর ভেঙে রাজস্ব নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ করাকে কেন্দ্র করে সংস্থাটির কর্মকর্তাদের গেল 1 মাসের বেশি সময়ের আন্দোলনে কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের ব্যবসা বাণিজ্য, এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে দেশের প্রধান বাণিজ্য সংগঠনগুলোর এই যৌথ সংবাদ সম্মেলন। সংগঠনগুলোর নেতারা জানান, আন্দোলনের কারণে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি অর্থনীতিও পিছিয়ে যাচ্ছে। সৃষ্ট জটিলতার কারণে কিছু কিছু বায়ার ইতিমধ্যে এয়ার শিপমেন্ট ও রপ্তানি আদেশ বাতিলের হুমকি দিয়েছে। পাশাপাশি পোর্ট ড্যামারেজ নির্ধারিত রেটের 4 গুণ হারে পরিশোধ করতে হচ্ছে। প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিসরাপশন হচ্ছে, এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনার্মাস। এনবিআর কর্মকর্তারা বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের মতো আন্দোলন করতে পারেন না জানিয়ে তাদের সমালোচনাও করেন ব্যবসায়ী নেতারা। বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এমন বাস্তবতায় দ্রুত সংকট নিরসনে সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান তারা। আমাদের পিঠ দেওয়ালে থেকে যাচ্ছে এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং। তবে কর্মকর্তাদের দাবির প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের বিপক্ষে অবস্থানের কথা জানানো হয় যৌথ সংবাদ সম্মেলন থেকে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ কোনো মতেই কাম্য নয় এবং তা কোনো প্রকার
সফলতা নিয়ে আসবে বলে আমরা মনে করি না। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী দলগুলো আগামীতে মাঠে থাকবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এ দাবির প্রতি সায় দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে তারা এসব কথা বলেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দীর্ঘদিনের বৈরী জামায়াতের সঙ্গে একই মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াতের 5 শীর্ষ নেতা ছাড়াও ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মাবলম্বীদের নেতারাও। ইসলামী আন্দোলনের চেয়ারম্যান সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলেন। তার এই বক্তব্য এনসিপি, গণ অধিকার পরিষদ, ইসলামী ঐক্যজোট, জামায়াত সহ সব দলগুলো সমর্থন জানায়। একই সঙ্গে সরকারের সমালোচনা করেন তারা। রাষ্ট্র সংস্কার এখনই করতে হবে। পতিত স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার করতে হবে। আরেকটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নাই। যদি আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি। ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না, ইসলামকে ক্ষমতায় নিতে চাই। মহাসমাবেশে যোগ দিয়ে তীব্র গরম উপেক্ষা করে দলীয় প্রতীক হাত পাখা নিয়ে আগে ভাগেই সমাবেশ স্থলে যান অসংখ্য নেতাকর্মী। বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই, তাহলে আগামীতে এই পিআর নিয়ে আমাদের আরো জোরসোরে ভাবতে হবে। এই পিআর পদ্ধতি তাদের এজেন্ডায় বাদ দিয়ে তারা ঘুরাই দিল। পিআর থেকে উচ্চকক্ষ নিম্নকক্ষ চলে গেল। উচ্চকক্ষ নিম্নকক্ষ হবে নাকি সমগ্র নির্বাচন পিআরের ভিত্তিতে হবে, সেটি রাজনৈতিকভাবে আগে ঐক্যমতে পৌঁছাতে হবে। নতুন বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত না হয়, সেই কারণে বিদেশি শক্তিগুলো তারা মাথাচাড়া দিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের সংস্কারকামী জনতা, বাংলাদেশের সংস্কারপন্থী জনতা, আমরা সকলে ঐক্যবদ্ধ। জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, বিভেদ ভুলে ইসলামী দলগুলোর একই প্ল্যাটফর্মে আসা ঐতিহাসিক। আপনি জাতির কাছে, জাতির উদ্দেশ্যে ভাষণে একটা কথা বলবেন, বিং এ হেড অফ দি গভর্নমেন্ট একটা কথা বলবেন, রাষ্ট্রীয় টেলিভিশনে একটা কথা বলবেন, কোন একটা দলের কাছে আলোচনায় গিয়ে সে কথা আপনি ভুলে যাবেন। এটা নিরপেক্ষতা ভঙ্গ হয়েছে। আমি মনে করি চরমনার পীর সাহেব সেই চেষ্টার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উদারতা, অবদান, মহব্বত রেখে ইতিহাসের একটি স্রষ্টা হয়ে তিনি থাকলেন। যদি সংস্কার বিচার না হয়, আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন, আমরাও বলছি, জনগণও বলছে। আগামী দিনে ইসলামী দলগুলোর জোট গঠনের ইঙ্গিত দিয়ে জুলাই সনদ, জুলাই গণহত্যাকারীদের বিচার দাবিও তোলেন বক্তারা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। সংখ্যানুপাতিক ও স্থানীয় নির্বাচনের দাবিকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন প্রক্রিয়া বাস্তবসম্মত নয়। আর সিলেটে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লুটেরাদের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংসের মুখে পড়েছে। তার দল দেশের ব্যবসায়িক খাতকে গোষ্ঠী ও রাজনীতির বাইরে নিয়ে আসবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান শীর্ষক স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, জাতীয় ঐকমত্য কমিশনের শর্ত যদি হয় সব মানতে হবে, তাহলে ঐকমত হবে কেমন করে? জাতীয় ঐকমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে। এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো দল সংখ্যানুপাতিক চাইতেই পারে, তবে বিএনপি এই দাবির সাথে একমত নয়। বাংলাদেশে এই আনুপাতিক হারে নির্বাচনের জন্য কোনো ইতিহাস নাই।
এবং সংসদীয় রাজনীতি বা সংসদীয় নির্বাচনের ইতিহাস নাই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকার ভোটারগণ জানবেন না যে কে তাদের এমপি হবে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায়, তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া। এদিকে সিলেটের মেহেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশে আগের রাজনীতি চলবে না, দেশের মানুষের পরিবর্তন হয়েছে মানসিকতায়। ব্যবসাকে রাজনীতিকরণ করা চলবে না, এটা আমাদের সিদ্ধান্ত, পলিটিক্যাল স্টেটমেন্ট না। ব্যবসায়িক সংগঠন রাজনীতিকরণ করা চলবে না, তবে ফ্যাসিস্টদের দূষণ মুক্ত করতে হবে। এই দূষণরা ধ্বংস করেছে অর্থনীতিকে, লুটপাট করেছে, সাধারণ মানুষ থেকে ব্যবসা কেড়ে নিয়েছে। এর আগে সকালে জুলাই আগস্ট বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির ভেন্যু চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের অধিকাংশ জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। 2 বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 30 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। আইএমএফ সহ 3টি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়াতেই মূলত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ এই পর্যায়ে পৌঁছেছে। এর আগে 2023 সালের জুনে রিজার্ভ ছিল 30 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এনটিভিকে জানিয়েছেন, আইএমএফ এর 2 কিস্তি 134 কোটি ডলার, এডিবির 90 কোটি ডলার সহ জাইকার ঋণ সহায়তার অর্থ রিজার্ভে যুক্ত হলে মোট রিজার্ভ 30 বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এছাড়া আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম 6 অনুযায়ী রিজার্ভ 25 বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন তিনি। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়, তবে এর বাইরে রয়েছে ব্যয়যোগ্য রিজার্ভ, যার তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। আগামী অগস্ট থেকে ঢাকা দক্ষিণ সেটের পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সেটের উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শনিবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে সিটি কর্পোরেশন এলাকায় 3 চাকার ব্যাটারি চালিত রিকশা চালকদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা শহরের অনিয়ন্ত্রিত রিকশা একটি দীর্ঘদিনের সমস্যা, তাই নিরাপদ বাহন হিসেবে রিকশাকে তৈরি করতে এই উদ্যোগ। বলেন, নতুন ই রিকশার ক্ষেত্রে লাইসেন্সের ব্যবস্থা থাকবে, যা হবে অনলাইনের মাধ্যমে। এছাড়া রিকশায় কিউআর কোড থাকবে বলেও জানিয়েছেন উপদেষ্টা। আমরা প্রাথমিকভাবে 2টা সিটি কর্পোরেশনের 2টা অঞ্চলকে রেগুলেশনসের মধ্যে নিয়ে আসবে এবং ওই 2টা জোনে আমরা নির্দিষ্ট সংখ্যক ওইটা অ্যাসেসমেন্ট করবে আমাদের সিটি কর্পোরেশন, নির্দিষ্ট সংখ্যক অটো রিকশার মাধ্যমে শুরু করব। প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিকশা এবং ওই রিকশাগুলো ওই জোনেই চলবে। এটার এখন যে তথাকথিত অবৈধ বলে তাদের উপর বিভিন্নভাবে নিপীড়ন করা হয়, ঘুষ চাওয়া হয়, শাস্তিমূলক ব্যবস্থা যাওয়া হয়, এটা এই আর থাকবে না। এবারে প্রবাসের খবর। সৌদি আরবের শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ফোরাম পশ্চিমাঞ্চল। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানিয়েছেন, মদিনা প্রাদেশিক বিএনপির সভাপতি পেয়ার আহমেদের মৃত্যুতে শোক সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মোহাম্মদ শাহজাহান। সাধারণ সম্পাদক মোহাম্মদ তসলিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা মহানগর বিএনপির সভাপতি রওশন জামিল শিপু, পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি বাহারউদ্দিন বাদল, সৈয়দ জাহাঙ্গীর আলম, আব্দুল হান্নান, মকবুল হোসেন মৃধা, বাহারউদ্দিন বকুল, নজরুল ইসলাম ঢালি, হাবিবুর রহমান লালা এবং রেজাউল করিম মোল্লা। কাতারে হইচই গ্রুপের চেয়ারম্যান ও ফেনী সমিতির সভাপতি মোহাম্মদ সাখাওয়াত খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এনটিভির কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানিয়েছেন, পবিত্র হজ পালন শেষে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন হইচই গ্রুপের প্রতিনিধি, ফেনী সমিতি ও সেনা সাহাবা সংগঠনের নেতা কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মহিবুর রহমান, আব্দুর রহমান, মঈনুদ্দিন, মাওলানা রুহুল আমিন, তোহা সিদ্দিকী ও ইঞ্জিনিয়ার মোহাম্মদুল্লাহ ফারুক, আলামিন সহ আরও অনেকেই। প্রত্যেক মুসলিমকে একবার যেন আল্লাহর ঘর পরিদর্শনে তৌফিক দেন, তা প্রত্যাশা করেন সাখাওয়াত খান।
এবারে সংস্কৃতির খবর। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট সাহিত্যকর্ম নিয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। সার্বিক সহায়তায় ছিলেন শতদল একটি নজরুল গবেষণা কেন্দ্র। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির অবদান তুলে ধরেন। বলেন, কবিতা, গান, উপন্যাস কিংবা প্রবন্ধ সাহিত্যের প্রতিটি শাখায় জাতীয় কবি স্বাক্ষর রেখেছেন। নজরুলের সাহিত্যকর্ম থেকে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানিয়েছেন নজরুল গবেষকরা। পরে গান, কবিতা পাঠের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন। কবি ফররুখ আহমেদের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ফররুখ গবেষণা ফাউন্ডেশনের আয়োজনে ঢাকায় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বক্তারা। বলেন, ফররুখ আহমদ শুধু ইসলামী রেনেসাঁর কবি নন, বাংলা সাহিত্যে মানবতাবাদের এক পূর্ণ নবজাগরণ সৃষ্টি করেছেন এই কবি। এ সময় তরুণ প্রজন্মকে ফররুখ আহমদের সাহিত্যকে ধারণ করা এবং তাকে নতুনভাবে জানার আহ্বান জানিয়েছেন বক্তারা। অন্যান্যের মধ্যে সেমিনারে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান ও কবি হাসান হাফিজ। এই ছিল এনটিভির মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।